অর্ষা নীরব রইল। এখনও তার দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আনন্দের নাকি কষ্টের বোঝা কষ্টকর। বাড়ির মানুষগুলো তার প্রত্যাশার চেয়েও ভালো। আর যাই হোক, অন্যদের মতো ধনী গরিব বাছবিচার করেনি, তাহলে হয়তো তার কষ্টের সীমাটুকু আর অবশিষ্ট থাকতো না। সবার সাথে চুপচাপ বসে থাকে সে। তারা আহনাফ, আফরিন আর আহিলের ছোটবেলার গল্প শোনাচ্ছে। কিছু গল্প শুনে অর্ষা আনমনেই হেসে ওঠে। আমিনা বেগম আফরিনের উদ্দেশ্যে বললেন, আহিল কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, ওর বন্ধুরা তো ওর ঘরেই। কারোরই তো নাস্তা করা হয়নি এখনো। আমি খাবার ট্রেতে দিচ্ছি। বন্ধুরা সব ঘরে বসেই আড্ডা দিতে দিতে খেয়ে নেবে, কেমন? আফরিন এগিয়ে গিয়ে মাকে চাপা স্বরে বলল, মা, আহিল কিন্তু আমাদের উপর খুবই রেগে আছে। সবাইকে দেখাচ্ছে ও খুব স্বাভাবিক আছে, আসলে কিন্তু তা নয়। আমিনা বেগমের চোখ মুখে ক্রাশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কোণে বদল হওয়ার বিষয়টি এবং সেই কোণে যে অর্ষা, সেটা ছেলেকে না জানানোর অপরাধ বোধ তার মনেও হচ্ছে। সে চিহ্নিত মনে ট্রেতে নাস্তা সাজাচ্ছেন। শেষ হলে আফরিনকে বললেন, অর্ষাকে সাথে নিয়ে যা, ওকেও দেখলে রাগ কমতে পারে। আফরিন তাই করল। অর্ষাকে নিয়ে গেল নাস্তা দিতে। নাস্তার অর্ষাকে রেখে সে বের হয়ে আসে। বন্ধুদের মাঝখানে না থাকাটাই উত্তম। আহিল একবার শুধু চোখ তুলে তাকিয়ে অর্ষাকে দেখেছে। এর পূর্বেও সে অর্ষাকে অনেকবার শাড়ি পরতে দেখেছে, কখনো তো অন্যরকম লাগেনি। আজ তাহলে এমন অন্যরকম লাগছে কেন? পূর্ণাঙ্গ মেয়ে বলে মনে হচ্ছে। তবে বাকি সবার মতো যে অর্ষার ওপরও তার চাপা অভিমান রয়েছে, সেটি স্পষ্ট হয়েছে অর্ষার এখানে আগমনের পর। অর্ষা সবাইকে নাস্তা এগিয়ে দিয়ে আহিলেরটাও এগিয়ে দিল। আহিল পূর্ণ দৃষ্টি, কিন্তু দৃষ্টিতে চাপা ক্ষোভ রয়েছে। এমনভাবে বলল, বাড়ির বউয়ের দায়িত্ব পালন করছিস নাকি? অর্ষা অপ্রস্তুত হয়ে পড়ে। বাকিরা নীরব দর্শক হয়ে তাকিয়ে রয়েছে। এ কথার প্রত্যুত্তরে অর্ষা ঠিক কী বলা উচিত সে জ্ঞানশূন্য দৃষ্টিতে শুধু ফ্যাল করেই তাকিয়ে রইল। পরিস্থিতি স্বাভাবিক করতে ভয়ে ভয়ে লামিয়া বলল, তুই ওর সাথে কেন এভাবে কথা বলছিস? আহিল রক্তবর্ণ চক্ষু দ্বারা লামিয়ার দিকে তাকালেও শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, সবচেয়ে বেশি দোষ কি ওর নয়? ও কি পারতো না আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে? দোস্ত, পরিস্থিতিটা আসলেই কীরকম ছিল তোকে ঠিক বোঝানো সম্ভব না। নইলে তুই ভাব, মস্তিষ্ক কতটা ফাঁকা হলে তোর পরিবার, এমনকি আমরাও তোকে খবরটা জানাতে ভুলে গেছি। এক্সকিউজ চাইলে অনেকভাবে দেখানো যায়, ব্যাপার না। আহিলের তীক্ষ্ণ রাগের সামনে অর্ষার কথা বন্ধ। মুখ ফুটে একটা কথাও সে বলতে পারছে না। দিনের নিদেন পক্ষে সে যে কতটা পরিস্থিতির শিকার ছিল, এটা কিভাবেই বা তার প্রাণপ্রিয় বন্ধুকে বোঝাবে। পরিস্থিতি ধীরে ধীরে ভারী থেকেও ভারী হয়ে উঠেছিল। কথার স্রোত কোন না কোথা থেকে কোথায় গিয়ে ঠেকবে বোঝা মুশকিল। তাই আশিক চেষ্টা করলো পরিস্থিতিটা অন্তত স্বাভাবিক করার। সে আহিলের ওয়ার্ড্রোপের ওপর থেকে আহিলের গিটারটা এনে অর্ষার হাতে দিয়ে বলল, মান অভিমান পরে হবে ভাই, আগে একটা গান হোক। ওয়েদারটা কিন্তু জোস। অর্ষার গান গাওয়ার মুড নেই, আর না আছে গলার জোর। আশিক কোন সেন্সে এখন তাকে গান গাইতে বলছে বুঝতে পারছে না সে। পরক্ষণে আশিকের ইশারা বুঝে নিল হয়তো তার গান শুনে আহিলের রাগ কমতে পারে। তাই অনিচ্ছা কিন্তু সর্বোচ্চ চেষ্টার সহিত গ্যাঞ্জাম পার্টির প্রিয় গানটি গাওয়া শুরু করে সে। সাথে গিটারের টুংটাং আওয়াজ। গিটার বাজানো সে আহিলের থেকেই শিখেছিল। সে কাঁপা কাঁপা কণ্ঠে গান শুরু করে। গান শেষেও আহিলকে দেখা যায় ফোনে বুঁদ হয়ে থাকতে, যেন সে কোনো গানই শুনতে পায়নি। সবাই ভেবেছিল আহিলের হয়তো এতে রাগ ভাঙবে, কিন্তু তাও রাগ ভাঙেনি। উল্টো আহিল ঘর থেকে চলে যায়। দুপুরের মধ্যেও আহিলের আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। বন্ধুরা সব খেয়ে দিয়ে দুপুরেই চলে যায়। আবারও বাড়িতে একা হয়ে যায় অর্ষা। জহির চৌধুরী আহনাফের মনের কথা ভেবে শেষমেশ রিসেপশনের অনুষ্ঠান বাদ দিয়ে দেন। অর্ষা আফরিনের রুমে গিয়ে শুয়েছিল। সেই সময় রেনু এসে বলে, আপা কি ঘুমাইছেন? না, কিছু বলবেন? না মানে ঘরটা পরিষ্কার করতাম। অর্ষা বুঝলো না পরিপাটি করা ঘর আর কি পরিষ্কার করার আছে। তাকে চুপ থাকতে দেখে রেনু বলল, বেশিক্ষণ লাগবো না, আপনি ততক্ষণে বড় ভাইজানের ঘরে তাহেন, আমি ডাক দিবনে।
অর্ষার যা বোঝার বুঝে নিল। দুই মেরু দুজন মানুষকে শুধু শুধু কাছাকাছি আনার বৃথা চেষ্টা করছে বাড়ির মানুষজন। সে এক মনে ভাবলো ড্রয়িং রুমে যাবে, কিন্তু সেখানে মানুষ গিজগিজ করছে। তাই সে আহনাফের রুমেই গেল। রুম ফাঁকা, সম্ভবত আহনাফ বারান্দায় আছে। অর্ষা পা টিপে টিপে বারান্দার দরজায় যায় দেখার জন্য আহনাফ সেখানে আছে কিনা। তার ধারণাই ঠিক। প্যান্টের পকেটে দুহাত রেখে সে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, দৃষ্টি বারান্দার বাইরে। অর্ষা ফিরে আসছিল। আহনাফ তখন পিছু ডেকে বলল, শোনো। অর্ষা চমকে যায়, পা টলছে না যেন। ভয়ে ভয়ে আহনাফের দিকে ঘুরে দাঁড়ায়। আহনাফের দৃষ্টি তখনও বাইরে। সে কিছুক্ষণ মৌন থেকে বলল, তোমার নুপুরের আওয়াজ শুনে বুঝেছি তুমি এসেছো। অর্ষা নিশ্চুপ, শুধু মাথা নত করে দাঁড়িয়ে থেকে নিজের উপস্থিতিতে জানানো দিচ্ছে। প্রলম্বিত শ্বাস নিয়ে সে আহনাফ বলল, ভাগ্য মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তাই না? কখনো কি ভেবেছ, কখনো কি ভেবেছি তোমার সাথে কথা বলতে হলে তোমার দিকে তাকাতে ইচ্ছে করবে না? হ্যাঁ, সত্যি তোমার দিকে আমার তাকাতে ইচ্ছে হয় না। কষ্ট হয়, এর চেয়ে বেশি হয় রাগ। আর এই রাগটুকু আমি কিছুতেই সংবরণ করতে পারি না। কখনো ভাবিনি ভালো লাগাও মানুষকে এভাবে পাল্টে দেয়। এতদিন তো ভালোবাসার নানাবিধ নানা রকম গল্প শুনতাম, আর আমার বেলায় হলো কি, শুধুমাত্র ভালো লাগাটুকুই আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে দেখো। তবে তোমার আর কেয়ার মাঝে একটুখানি যোগসূত্র রয়েছে। কেয়ার প্রতি ভালো লাগাটা শুরু হয়েছিল তোমার মাধ্যমে। সেই বৃষ্টির রাতে যখন দেখলাম তোমার আপন ভাই তোমায় ভাবির হাত থেকে বাঁচাতে না এলে কেয়ার এসেছিল, তারপর কিভাবে যে ভালো লাগাটা বেড়েছিল আমি সত্যিই জানি না। প্রথম কোনো মেয়ের প্রতি আমার সফট কর্নার কাজ করেছে, আর সেই মেয়েটা তুমি। ছোটবেলা থেকেই আমি মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করতাম। মা আর আফরিন ব্যতীত মেয়েদের সঙ্গ আমার খুবই কম। কেয়ার সাহায্যকারী মনোভাব, ভালো ব্যবহার, এইসব দেখিয়ে ওকে ভালো লেগেছিল। অন্যদিকে তোমার বোকা বোকা চাহনি, তোমার অসহায়ত্ব, তোমার উপর অত্যাচার, শোরুমে কাজ করার সময় ঘর মাগত মুখশ্রী, এসব ছিল তোমার প্রতি আমার সফট কর্নারের অন্যতম কারণ। ভাগ্যের কি নির্মম পরিহাস, ভালো লাগা অপমান করে সফট কর্নারকে জীবনের সাথে যুক্ত করে দিয়ে গেল, যার প্রতি না চাইতেও প্রতিটা মুহূর্তেও আমার অসহ্য ফিল হচ্ছে। একটু থেমে সে অর্ষার দিকে তাকিয়ে বলল, যদি আমি তোমাকে একেবারে ছেড়ে দেই, তুমি আমায় ক্ষমা করবে তো? অর্ষা এতক্ষণ মাথা নত করেই আহনাফের কথাগুলো শুনছিল। শেষ কথাটি শুনে সে আহনাফের দিকে তাকায়। কথাটা কি বুকে গিয়ে লাগলো। আহনাফ এভাবে কেন বলল? আর বললই না হয়। অর্ষার কেন এমন লাগছে? এত খারাপ অনুভূতি কেন হচ্ছে? আহনাফের মতে তারও তো আহনাফের প্রতি কোনো অনুভূতি নেই, ভালো লাগা ভালোবাসা কিছুই নেই। তবে বৈবাহিক পবিত্র সম্পর্কে আবদ্ধ বলে? অর্ষা অশ্রুসিক্ত নয়নে আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। আহনাফ হতবাক হয়ে জানতে চায়, কাঁদছো কেন তুমি? দৃষ্টি নামিয়ে নেয় অর্ষা, জড়ানো কণ্ঠে বলল, কই না তো। আহনাফ নির্বাক হয়ে যায়। কথা বলার ভাষা আপাতত নেই, বলার মতো সে কিছুই খুঁজে পাচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা, মাথায় শরীরের প্রতিটি শিরায় শিরায় এখন তার রাগের আধিপত্য। সে গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আচ্ছা, তুমি রুমে যাও। অর্ষা নীরবে যেমন বারান্দায় উকি দিয়েছিল সেই রকমই নীরবে ঘরে ফিরে আসে। কি যে হচ্ছে তার সাথে? ওইটুকু কথায় চোখের কোণে পানি কেন আসতে হবে? আজকাল কি চোখের পানিও বেশি হয়ে গেছে? দুঃখের সাথে সাথে বুঝি অশ্রুও পাল্লা দিয়ে বাড়ছে। বাড়ি ভর্তি এত মানুষ, তবুও তার নিজেকে বড্ড নিঃসঙ্গ, একাকী লাগছে। ইচ্ছে করছিল বন্ধুদের থেকে যেতে বলবে, কিন্তু ওদেরও তো পরিবার, এছাড়া অন্যান্য কাজকর্ম থাকতে পারে। এসব ভেবেই মূলত সে এই আর্জি করেনি। অপরদিকে এই বাড়িটিতে তার সবচেয়ে কাছের মানুষ, প্রিয় বন্ধুটি আহিল, সে এখন থেকেও না থাকার মতো। অন্য অনেকের মতোই সে মুখ ফিরিয়ে নিয়েছে অর্ষা থেকে। অভিমান হয়েছে হয়তো, কতদিনই বা থাকবে।
অর্ষার ধৈর্য শক্তি প্রবল, সে তার বন্ধুর ফিরে আসার অপেক্ষায় থাকবে। বিছানায় পা গুটিয়ে বসে থেকে নানাবিধ চিন্তা করছিল অর্ষা। চিন্তার রাজ্য থেকে ফিরে আসে রেনুর ডাকে। রেনু ঘরে প্রবেশ করে বলল, আপা আপনার ভাই ভাবি আসছে। অর্ষার খুশি হয়, ঠোঁটের কোণায় এক ছটা হাসি ফুটে, জানতে চায় কোথায় এখন? বসার ঘরে আছে, আপনি আহেন। রেনুর সাথেই ঘর থেকে বেরিয়ে গেল অর্ষা। ড্রয়িং রুমের সোফায় তখন ভাই ভাবি আর তিয়াস বসেছিল। ওদের সামনে হরেক রকমের খাবার। কুসুম এদিকে সেদিকে তাকিয়ে বাড়ির সাজসজ্জা দেখছে। সে আজকের পূর্বে কখনোই এই বাড়িতে আসেনি। রুহুলের মুখে অবশ্য অনেক গুণগান আর প্রশংসা শুনেছিল, তবে আর স্বচক্ষে দেখে সে বশীভূত হয়ে গেছে। মনে মনে কেয়াকে সে ভীষণভাবে তিরস্কার করলো। কতটা বোকা হলে এত বড় বাড়ির রাজ্যের রানী হওয়ার সুযোগ পেয়েও এমন সুযোগ হাতছাড়া করে। এদিক থেকে অর্ষাকে তো নিঃসন্দেহে ভাগ্যবতী বলাই যায়। অর্ষার সামনে এসে ভাই ভাবিকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? রুহুল অর্ষার হাত ধরে পাশে বসালো। হাদরের কমতি নেই যেন। তিয়াস লাফিয়ে গেল অর্ষার কোলে। তার নিজস্ব ভাষায় এবং আধো আধো বলিতে সে অনেক কিছু বলছে অর্ষাকে। অর্ষাও সিরিয়াস মুখভঙ্গি করে তিয়াসের সব কথা শুনছে। কখনো বা শব্দ করে হেসে উঠছে। আমিনা বেগম অর্ষাকে বললেন, কুসুম তো এ বাড়িতে প্রথম এলো, যাও ওকে বাড়িটা ঘুরিয়ে আনো। অর্ষা মাথা নাড়িয়ে সায় দিল। কুসুম আমিনা বেগমের এই প্রস্তাবে বেশ খুশি হয়। তিয়াস অর্ষার কোলে, আর অর্ষা কুসুমকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে। সব রুম দেখানো শেষ হলে ওরা ছাদে আসে। ছাদে ফল ফুলের বাগান, পুরো ছাদ জুড়েই গাছগাছালি, মাঝখানে একটা দোলনা রয়েছে। কুসুম গিয়ে দোলনায় বসলো। হারাম করে দোল খেতে খেতে বলল, তোর তো দেখি রাজকবল রে অর্ষা। কুসুমের কথাটি বুঝতে না পেরে অর্ষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। কার ভাগ্য কে নেয়, তাই না? তোর জায়গায় থাকার কথা ছিল কে আর এখন রাজ্যে রানী হয়ে গেলি তুই। একটু থেমে ফের তাচ্ছিল্য করে হেসে বলল, তুই অবশ্য এমনিতেও এই বাড়ির রানী হতি, বাড়ির ছোট ছেলের রানী। তা আহিল কোথায়? তোর শোকে দেবদাস হয়ে গেছে নিশ্চয়ই। আহিলকে জড়িয়ে এসব বাজে কথা শুনে অর্ষার মেজাজ চটে যায়। সে চোখ মুখ শক্ত করে বলে, উল্টোপাল্টা কথা বলবে না ভাবি। আর কতবার বলবো, আহিল আমার শুধুই বন্ধু। হয়েছে, বন্ধু নাকি তা বুঝি আমি। আজকাল অনেক ভুল বুঝে শুরু করেছো। কুসুম চোখ দুটো বড় বড় করে বলল, বাপ রে, বড়লোক বাড়ির বউ হয়ে কি সাহস বেড়ে গেছে নাকি তোর? হ্যাঁ, মুখে মুখে তর্ক করিস দেখি। অর্ষা বাঁকা হাসি প্রদান করে বলল, আল্লাহ যদি এই সাহসটুকু আমায় বিয়ের দিনও দিত, তাহলে অনেক বাচ্চা বেঁচে যেতাম। ঢং করিস না তো। আহনাবকে আমার পছন্দ ছিল না এ কথা ঠিক, কারণ ওই ছেলে চরম বেয়াদব। অবশ্য বেয়াদবিও তো তোর জন্যই করেছিল। কেয়ার পর হিসেবে পছন্দ না হলেও তোর জন্য ঠিকই আছে, মিথ্যে বলবো না। কেয়ার ওপর এখন আর রাগ লাগছে না। ও তো দেখছি তোর চেয়েও চরম বোকা, নয়তো এই সুবর্ণ সুযোগ ছেড়ে কেউ হাতছাড়া করে? যাই হোক শোন, কান্নাকাটি মন খারাপ করা এসব বাদ দে। আহিলের চেয়ে আহনাব কোনো অংশে কম নয়। কুসুমের নিচু মানসিকতায় তার সামনে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না অর্ষা। সে নিশ্চুপ থেকে হার মানতে বাধ্য হয়। লোভী স্বার্থপর ব্যক্তিদের সাথে সত্য মিথ্যা নিয়ে তর্ক করা বৃথা। সে আদতে জানে তাদের অগোচরে অনেকেই হয়তো ভাবে আহিল এবং অর্ষার মাঝে অদৃশ্য অথবা নামহীন কোনো সম্পর্ক রয়েছে। তবে এসব চিন্তাভাবনা মিথ্যা বই অন্য কিছু নয়। মেয়েদের যে তৃতীয় নয়ন থাকে, এই নয়ন দ্বারা তার প্রতি আকৃষ্ট যে কোনো ছেলের হাবভাব মনোভাব চট করেই ধরতে পারে। সেখানে এত কাছাকাছি থাকার পরও অর্ষা বুঝতে পারবে না? সে এটাও জানে মানুষের ভাবনার উপর জোর করা যায় না। যার যা ইচ্ছে ভাবুক, সত্যটা নিজেরা জানলেই হবে। ভাই ভাবি রাতের খাবার খেয়ে একেবারেই গেল। যাওয়ার পূর্বে রুহুল আমিনা বেগমকে বলল, আন্টি, আমি কিন্তু কাল সকাল সকালই আসবো। এসে বোন আর বোন জামাইকে আমার গরিব বাড়িতে নিয়ে যাব। 2 দিন থাকবে ওরা আমার বাসায়। এই বাড়িতে এসে কুসুমেরও পরিবর্তন হয়েছে। সেও রুহুলের সাথে সহমত পোষণ করে হেসে হেসে বলল, হ্যাঁ, একদম কোনো বারণ শুনবো না। আমরা আমাদের সাধ্যের মতো ননদ আর ননদ জামাইকে আপ্যায়ন করব, কোনো ত্রুটি রাখবো না। রুহুল সন্তুষ্ট চিত্তে হাসল। যাওয়ার পূর্বে তিয়াসকে অর্ষার কোল থেকে নিয়ে অর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই সকালে তৈরি থাকিস কেমন?
অর্ষা ঘাড় নাড়িয়ে সায় দেয়। রুহুল ফের বলল, আনাফ কোথায়? দেখছি না যে। উনি বাইরে গেছে। ও আচ্ছা, ভালো মতো থাকিস, কাল দেখা হচ্ছে। সাবধানে যেও। ওরা চলে যাওয়ার পর অর্ষাকে নিয়ে নিজের ঘরে গেলেন আমিনা বেগম। জহির চৌধুরী শুয়েছিলেন। অর্ষা সালাম দেওয়ায় তিনি উঠে বসলেন। সালামের উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছো মা? অর্ষা খাটের একপাশে বসলো। তিনি জিজ্ঞেস করলেন, তোমার ভাইয়া ভাবি চলে গেছে? জি। কি জানি ভেবে একটু চুপ থেকে তিনি শুধালেন। তুমি কি আমাদের উপর রেগেছো? অর্ষা ঠিক বুঝতে পারল না কোন কারণে রাগ করার কথা জিজ্ঞেস করেছেন তিনি, তাই চুপ করে রইল। তিনি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আসলে তখন কিছু করার ছিল না মা, কি থেকে যে কি হয়ে গেল। তবে আমার ছেলেটা কিন্তু খুব খারাপ না। কারণ জানতে পেরে অর্ষার বুক চিরেও দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আসলে এই প্রসঙ্গে তার দীর্ঘশ্বাস ত্যাগ করা ব্যতীত মুখ ফুটে বলার কিছু নেই। আমিনা বেগম অর্ষার পাশে বসলেন, হাত ধরে বললেন, শোনো, যেহেতু তোমাদের বিয়েটা এমন হুট করেই হয়ে গেছে, তাই আহনাব কিন্তু এখনো রেগে আছে। ওর একটাই কথা, আমরা তোমার জীবন নষ্ট করেছি, কিন্তু তুমি তো সিচুয়েশনটা বুঝতে পারছো বলো। অর্ষা কিছু না বলে এবারও চুপ করে রইল। তিনি বললেন, আমরা তো ওকে তোমাদের বাসায় যাওয়ার কথাই বলবো। যতটুকু মনে হয় রাজি হবে না। এক্ষেত্রে তুমিও ওকে রাজি করাতে পারবে, তুমি বললেই শুনবে। এক পর্যায়ে অর্ষা বলল, যেতে না চাইলে জোর করাটা ঠিক হবে না। বিয়ের পর বাবা বাড়ি যাচ্ছ, স্বামী ছাড়া যাওয়াটা ঠিক না। মানুষজন নানা ধরনের কথা বলবে, এমনিতেও এভাবে বিয়ে হওয়ায় কত কথা। তুমি শান্তভাবে বললে রাজি হয়ে যাবে, পারবে না? আচ্ছা। রাতে খাবার টেবিলে আজ শুধু পরিবারের লোকজন। মেহমান সবাই আগেই খেয়ে শুয়ে পড়েছে। কাল সকাল সকাল নিজেদের বাড়িতে রওনা হবে, তাই খাওয়া দাওয়ার পার্ট আগেই চুকিয়ে ফেলেছে। আজ ডাইনিং রুমে আহিলও উপস্থিত, কিন্তু সবসময়ের মতো চঞ্চল নয়, একদম স্তব্ধ। না থাকলে ওর উপস্থিতিও বোঝা যাবে না। অপরদিকে আহনাফ গম্ভীর হয়ে বসে আছে। আফরিন আর অর্ষা সকলকে খাবার বেড়ে দেয়। জহির চৌধুরী বলেন, তোরাও বস। আমিনা বেগম চোখের ইশারায় জহির চৌধুরীকে প্রসঙ্গটি তুলতে বলেন। জহির চৌধুরী কেশে গলা পরিষ্কার করে বললেন, কোথায় চলে গেছিলি সন্ধ্যায়? আহনাফ খাচ্ছে চুপচাপ, মুখ না তুলে গম্ভীর হয়ে বলল, বাইরে। কোনো দরকারি কাজ ছিল? দেখলে যে অর্ষার ভাই ভাবি এসেছে, বিদায় পর্যন্ত থাকা উচিত ছিল না? আহনাফ নিশ্চুপ। তিনি একটু চুপ থেকে বললেন, আচ্ছা যাই হোক, কাল সকালে অর্ষাদ আর তোমাকে নিতে আসবে রুহুল, তৈরি থেকো। আহনাফ খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলো, নিতে আসবে মানে? মানে বিয়ের পর যে মেয়েরা বাপের বাড়ি যায়, আফরিনেরাও যে এসেছিল। তো যাক, আমি কেন? আমি কোথাও যেতে পারবো না। এটা কেমন কথা বললি বাবু, নিয়ম মানবি না? আহনাফ অল্প একটু খেয়ে হাত ধুয়ে ফেলে তাচ্ছিল্য করে বলে, মানুষ কথা দিয়ে কথাই রাখে না, আর তো রইল নিয়ম। এগুলো কোনো বাধা ধরা নিয়ম নয় মা, আমরা নিজেদের স্বার্থে এইসব নিয়ম মেনে থাকি। তবে অর্ষা যাক, আমার কোনো আপত্তি নেই। আহনাফ কথা শেষ করে নিজের রুমে চলে যায়। জহির চৌধুরীর স্ত্রীর দিকে তাকান। আমিনা বেগমও হতাশ হয়ে তাকিয়ে থাকেন। শুধু আহিলি একদম ভাবলেশীনভাবে খাচ্ছিল। খাওয়া শেষ করে সেও নিজের রুমে চলে যায়। অর্ষা খাবারের প্লেটে অযথা আঁকিবুকি করছে। শেষ ভরসা এখন সবাই তাকিয়েই করেছে। রেনু টেবিল গোছাতে গোছাতে বলল, আরে চিন্তা করেন না, অর্ষা আপার তো আর ভাইজান রাগ দেখাইতে পারবো না। আপার প্রতি ভাইজানের অনেক মায়া। জহির চৌধুরী আর আমিনা বেগমকে নিয়ম করে খাওয়ার পর ওষুধ খেতে হয়, তাই তারা নিজেদের রুমে চলে গেছে। যাওয়ার পূর্বে সব কিছু পুনরায় বুঝিয়ে বলে গেছে অর্ষাকে। এখন এখানে শুধু অর্ষা, আফরিন আর রেনু। রেনুর কথা শুনে আফরিন জিজ্ঞেস করলো, তুমি কি করে জানলে? রেনু দাঁত বের করে হেসে বলল, আপনি যে কি কন্যা আপামনি, এসব কি জানানো লাগে? চোখ দেখলেই কোন যায়। বাব্বা, তুমি দেখি অন্তর্জামী হয়ে গেছো। রেনু হাসলো। আফরিন অর্ষাকে বলল, তুমি ঘরে যাও, ভাইয়াকে বলো গিয়ে। অর্ষা মাথা নাড়িয়ে রুমে চলে যায়। আহনাফ সোফায় বসে ল্যাপটপে কিছু করছিল। অর্ষা কিভাবে কথা বলা শুরু করবে বুঝতে পারছে না। শাড়ির আঁচল ধরে আঙুলে প্যাঁচাচ্ছিল। আহনাফ একবার ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজও কি সোফায় ঘুমাবে? প্রশ্ন শুনে অর্ষা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আহনাফ বলল, তাহলে আমি উঠে যেতাম এখান থেকে। সোফাতেই ঘুমাবো। আচ্ছা।
বলে আহনাফ বিছানায় চলে যায়। অর্ষা সোফায় গিয়ে বসে। অনেকক্ষণ যাবৎ চুপ করে থেকে মনের সাহস সঞ্চার করে কণ্ঠ পরিষ্কার করে বলে, একটা কথা বলতাম। আহনাফ ল্যাপটপে কাজ করতে করতেই বলল, বলো। আপনি আমাদের বাসায় যাবেন না কেন? এমনি। অর্ষা এতটাই সাহস সঞ্চার করে ফেলেছিল, সে ফরফর করে বলা শুরু করল, এমনি কেন? কে আপু থাকতো বলে? তার কথা মনে পড়বে বলে? আপনি না বলেছেন আপনি তাকে ভালোবাসেন না? তাহলে সমস্যা কোথায়? কেয়ার নাম শুনে মাথায় রক্ত উঠে যায় আহনাফের। অপমানের কথা মনে পড়ে যায়। দগদগে ঘা আরও দগদগে হয়ে ওঠে। সে ল্যাপটপ ছুঁড়ে মারে ফ্লোরে। অর্ষা ভয়ে চমকে যায়। আহনাফ চিৎকার করে বলে, তুমি কি পুরনো ঘা খুঁজিয়ে আরো অপমান করতে চাইছো আমায়? কেয়ার নাম কেন বললে? আমি বলেছি না ওর নাম আমার সামনে বলবা না? এমনিতেই তোমার দেখলে মাথা ঠিক থাকে না, ওর কথা মনে হয়, আর রাগে জেরে ইচ্ছে করে নিজেকে শেষ করে ফেলি। তাও কেন? আমি যাব না তোমাদের বাসায়, সেটা একবারই বলে দিয়েছি, সবার সামনে বলেছি। তাও কেন যাব না ইত্যাদি ইত্যাদি কেন জিজ্ঞেস করা লাগবে বলো? অর্ষা ভয়েই কান্না করে ফেলে। পাশের ঘর থেকে আহিল অনেকক্ষণ যাবৎ সব শুনছিল, আর সহ্য করতে না পেরে সে এই ঘরে আসে। আহনাফ তখনও রাগে ফুঁসছিল। আহিল রুমে এসে কান্নারত অর্ষার দিকে তাকায় একবার। আহনাফের ওপর রাগ দেখিয়ে চিৎকার করে বলে, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো? ছোট ভাইকে দেখে ওর মাথা আরও গরম হয়ে যায়। অর্ষা উঠে এসে আহিলকে থামানোর চেষ্টা করে। ওদের ঝগড়া শুনে বাড়ির সবাইও এই ঘরে চলে আসে। পরিস্থিতিটা আগে বোঝার চেষ্টা করে। ক্ষিপ্ত আহিলকে ঘর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ঝটকায় হাত সরিয়ে নেয় আহিল। আহনাফ গম্ভীর কণ্ঠে বলে, তুই তুই এখানে কেন এসেছিস? তুমি ওর সাথে খারাপ আচরণ কেন করছো? ওর দোষটা কোথায়? ও তো তোমার বিয়ে করার জন্য পাগল হয়ে যায়নি? যতদূর জানি দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। ওকে নিয়ে যখন তোমার এতই সমস্যা, কেন না করনি? আহনাফের রাগের মাথায় রক কাঁপছে। সে কৈফিয়ত দিতে ইচ্ছুক নয়। সেদিন সে তো হুঁশেই ছিল না যখন জানলো কেয়া পালিয়েছে। এভাবে প্রতারণা করায় ঠকানোর তো কিছু ছিল না। আহিল অর্ষাকে ধমক দিয়ে বলল, বেরিয়ে আয় ঘর থেকে। অর্ষা আহত দৃষ্টিতে তাকায়। সে কি করে বেরিয়ে যাবে? আহিলকে সে কিভাবে বোঝাবে এখন শুধু সে তার বন্ধুই নয়, বরং তার বড় ভাইয়ের বউ। অবস্থা বেগতিক দেখে বাবা মা আহিলকে জোর করে নিয়ে যায়। অর্ষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আহনাফের রাগ সীমা অতিক্রম করেছে। সে ক্ষুব্ধ হয়ে তাকিয়ে রয়েছে অর্ষার দিকে। রাগে ফুঁসে উঠে বলল, ওর প্রতি আমার চেয়ে আমার ভাইয়ের দরদ মায়া ভালোবাসা বেশি। তার সঙ্গে আমি সারা জীবন একসাথে থাকতে পারবো না। এটা বলে আহনাফ প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। অর্ষা কাঁদতে কাঁদতে বলে, আপনিও কি ভাবেন আহিলের সাথে আমার সম্পর্ক রয়েছে? আহনাফ এবার ধমক দিয়ে বলে, লিসন, আমার ভাইকে আমি চিনি। ও যদি তোমায় ভালোবাসতো কিংবা তোমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতো, তাহলে আর কেউ না জানলেও মা জানতো, আর মা সব জেনে শুনে তোমাকে আমার বউ করে আনতো না। শুনুন, আমার ভুল হয়েছে। আমি আর কখনো তার নাম বলবো না। আপনাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য ফোর্সও করবো না। প্লিজ, আপনি আমার উপর রাগ করে সবাইকে ছেড়ে যাবেন না। এত রাতে বের হবেন না প্লিজ। আহনাফ আর কিছু না বলেই জিনিসপত্র নিয়ে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। জহির চৌধুরী, আমিনা বেগম অনেকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে বাবা মা কারো বারণই শোনে না। জানালার কার্নিশে মাথা ঠেকে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে অর্ষা। বিবাহিত জীবন সম্পর্কে তার কোনো ধারণা স্পষ্ট না থাকলেও অস্পষ্ট ছিল না, তাই বলে এত করুণ আর বিষাদময় বুঝি হয়? পরক্ষণে সে তার মনকে বোঝাতে উঠে পড়ে লাগে, যেখানে বিয়েটাই স্বাভাবিক নয় সেখানে সম্পর্ক স্বাভাবিক হবে এমন প্রত্যাশা করা আকাশ কুসুমি বটে। আজ একে একে সিনেমার দৃশ্যপটের মতো প্রতিটি দৃশ্য অর্ষার নেত্রদয়ে পুনরায় দেখতে পাচ্ছে। আহিলের ফোনে এই বাড়ির দেয়ালে আহনাফের অনেক ছবি অর্ষাসহ বাকি বন্ধুরা দেখেছিল, তবে আহনাফকে সামনাসামনি আফরিনেরা বিয়েতেই প্রথম দেখে। প্রথম আলাপও শুরু হয় বিচ্ছিরি এক প্রসঙ্গ নিয়ে। আফরিনের বিয়ে ঠিক হওয়ার 3 দিন আগে থেকে অর্ষাসহ সকলকে আহিলের বাসায় থাকতে হবে বলে সিদ্ধান্ত জানিয়েছিল আহিল। বাকিদের সমস্যা না থাকলেও অর্ষার ঘোর আপত্তি ছিল। তার তো বাকিদের মতো এত ভালো জামা কাপড় নেই যেগুলো সে এই বাড়িতে এসে পরবে। অনেক নয়ছয় বুঝিয়ে তখন আহিলের সিদ্ধান্ত পরিবর্তন করতে পেরেছিল, কিন্তু বিয়েতে যে পরে আসবে এমন ভালো জামাও তার ছিল না। অনেক বলে কয়ে কুসুমের হাত ধরে শাড়ি নিয়েছিল, শর্ত ছিল শাড়ির জন্য কোনো ক্ষতি না হয়। কিন্তু বিধিবাম
পুরো রাস্তা খুব সাবধানতা এবং সতর্কভাবে এলো, বিপত্তি বাঁধল নামার সময় শাড়ির আঁচল রিকশার কাঠের কোণায় বেঁধে গেল, যেটা সে একদমই খেয়াল করেনি। ভাড়া মিটিয়ে হাঁটার সময় শাড়ির আঁচলে টান লাগে এবং পেছনে তাকিয়ে দেখে অনেকখানি ছিঁড়ে গেছে। কষ্টে আফসোসে অর্ষার ইচ্ছে করছিল তখনই কেঁদে ফেলতে। এই ছেঁড়া শাড়ি পরে বিয়ে বাড়িতে যাবে নাকি নিজের বাড়িতে ফিরে যাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। বিয়েতে না গেলে আহিল যে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলতো এতে কোনো সন্দেহ ছিল না। অগত্যা তাকে ছেঁড়া শাড়ি পরে অনুষ্ঠানে উপস্থিত হতে হয়েছিল। সকলের দৃষ্টি থেকে যখন শাড়ির ছেঁড়া অংশটুকু লুকানোর জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছিল, তখনই সামনে এসে হাজির হয় স্বয়ং আহনাফ, আর এসেই মুখের উপর অমন প্রশ্নটি ছুড়ে দেয়। তখন আহনাফের ওপর মৃদু রাগ হলেও পরবর্তীতে যখন আহিলকে ডেকে দিয়ে নিজের সাহায্যের কথা বলল, তখন তার রাগটুকু আর রইল না। এছাড়া অর্ষাকে কলেজে পৌঁছে দেওয়া, কুসুমের হাত থেকে বাঁচানো, হাসপাতালে ভর্তি করা, রাতে হাসপাতালেই থাকা, এই সব কিছু সে পুনরায় কল্পনা করে। শুধু আফসোস লাগে এটা ভেবে যেই মানুষটা তাকে একটা সময় এত সাপোর্ট করছিল, আর সেই মানুষটাই তাকে সহ্য করতে পারে না। ভাগ্য আসলেই বড্ড নির্দয় ও নির্মম। সহায় ভাগ্য কজনের হয় সেটা আদতে জানা নেই তার। ড্রয়িং রুমে বসে শাড়ির আঁচলে মুখ গুজে কান্নাকাটি শুরু করছেন আমিনা বেগম। এমন হট্টগোল, অনেক মেহমানরাই ঘুম ভেঙে গেছে, তারাও এখন এখানে উপস্থিত। জহির চৌধুরী নির্বিকার ভঙ্গিতে বসে রয়েছে। অনেকক্ষণ পর্যন্ত আমিনা বেগমের কান্না দেখে বলল, এভাবে কাঁদছো কেন? তো কাঁদবো না? ছেলেটা এভাবে বাড়ি থেকে বের হয়ে গেল। ও তো আর ছোট বাচ্চা নয়, এত চিন্তা করো না। ভাইয়াকে এভাবে জোর করা ঠিক হয়নি, তাও আবার অর্ষাকে দিয়ে বলানো, এটা বোকামি হয়ে গেছে। এখানে জোর করার কি দেখলে? সমাজ, নিয়ম, রীতি মানতে তো হবে না? বিয়ে যখন হয়ে গেছে তখন সবকিছু মানতে হবে। 2 দিনে ওই বাড়িতে থাকলে এমন কি সমস্যা হয়ে যেত ওর? মেয়েটা না হয় বলছে যাওয়ার কথা, তার জন্য কি বাড়ি থেকে চলে যেতে হবে? শুধু অর্ষার জন্য নয়, আহিল যে রেগে গেল এতে মনে হয় ভাইয়ার রাগ আরো বেড়ে গেছে। কাকে কি বলবো? কারোর থেকে তো কারোর রাগ কম নয়। কথা শেষ করে তিনি রুমে চলে গেলেন। মেহমানরাও বুঝিয়ে সুঝিয়ে আমিনা বেগমকে ঘুমাতে পাঠিয়ে দিল। আফরিন গেল অর্ষার কাছে। অর্ষা তখনও জানালার কাছে ছিল। কি ভাবছো? অর্ষার কাঁধে মাথা রেখে জানতে চাইল আফরিন। অর্ষা চট করে গালে লেপ্টে থাকা চোখের পানিগুলো মুছে ফেলার জন্য ব্যস্ত হয়ে ওঠে। চোখের পানিতে গাল দুটো চিকচিক হয়ে আছে। আফরিন ওর হাত ধরে বলল, আমার থেকে কান্না রুকাতে হবে না। একটু থেমে ফের বলল, সরি অর্ষা। অর্ষা নির্বাক দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে বলল, সরি কেন বলছো আপু? ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব তোমায় দেওয়া উচিত হয়নি। অযথা কত বকাবো শুনতে হয়ে গেল। অর্ষা মুহূর্তে অপ্রতিভ হয়ে উঠল, হাসার অভিপ্রায় করে বলল, আসলে যাওয়া নিয়ে তেমন রাগ করেনি, কি আপুর নাম শুনতে পারে না, আর আমি একটু বেশি বেশি বলে ফেলেছিলাম, দোষ আমারও আছে। আফরিন হেসে ফেলে। অর্ষার গাল টেনে বলে, বাহ, এখনই স্বামীর দোষ ঢাকতে শিখে গেছে। অর্ষা অপ্রস্তুত হয়ে দৃষ্টি নামিয়ে ফেলে। সে এত সব ভেবে কিছু বলেনি। আফরিন তাড়া দিয়ে বলল, এখন যাও, চোখে মুখে একটু পানি দিয়ে আসো। আমি থাকবো আজ তোমার সাথে, আপত্তি নেই তো? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে বলল, একদম না। আফরিন মিষ্টি করে হাসলো। অর্ষার মনে হয় এই মানুষগুলোর জন্য হলেও সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। এর মাঝে ঘড়ির কাঁটার সঙ্গ পাল্লা দিয়ে সময় অতিবাহিত হয়েছে ব্যাপক। কেটে গেছে 2 দিন। অর্ষার নিজেদের বাড়িতে যাওয়া হয়নি বললে ভুল হবে। আহনাফের বাড়ি থেকে যেতে দেয়নি। এমনিতেই সজ্ঞানী হোক বা অজ্ঞানী, তাদের জন্য মেয়েটাকে কম কষ্ট সহ্য করতে হচ্ছে না। এখন যদি আহনাফকে ছাড়া বাপের বাড়ি যায়, তাহলে পাড়া প্রতিবেশীদের কথা তোপে টিকতে পারবে না। তাই রুহুলকেও একাই ফিরে যেতে হয়েছিল। 2 দিন গ্যাঞ্জাম পার্টির সকলকেই এসেছিল অর্ষার কাছে। শুধুমাত্র এক বাড়িতে থেকেও আহিলের দর্শন সে পায়নি। ওই দিন রাতের ঘটনার পর কি আহিল ওর ওপর আরও রেগে গেছে? এসব ভাবতে ভাবতেই রেনুর সাথে টুকটাক রান্নার কাজ করছিল অর্ষা। আফরিন আজ শ্বশুরবাড়ি চলে যাবে, তাই ওর পছন্দ মতো সব কিছু রান্না করা হচ্ছে। আমিনা বেগম রান্নাঘরে এসে দেখেন অর্ষা অন্যমনস্ক হয়ে রয়েছে। তিনি গিয়ে অর্ষাকে কিছুটা দূরে সরিয়ে বললেন, আগুনের এত কাছে কেন? অর্ষা কিছুটা লজ্জা পেল। তিনি বললেন,
দেখো তো ঘেমে নিয়ে কি অবস্থা হয়েছে। যাও যাও ঘরে যাও, আমি তো আছি রেনুর সাথে কাজ করার জন্য। কুসুমের ব্যবহারের কথা মনে পড়ে যায় অর্ষার। রান্নার জন্য তাকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে। পরীক্ষার সময় রাত জেগে পড়ে ভোরে রান্নাবান্না করতে হয়েছে। ভালো মতো ঘুমানোর সময় তো পেতই না, বরঞ্চ পড়াশুনোগুলো যে রিভাইজ করবে সেই সময়টুকুও পেত না। সব কিছুতেই ছিল কুসুমের বাড়াবাড়ি রকমের অত্যাচার। আর সেখানে সে আমিনা বেগমকে দেখে ভারী অবাক হয়। মানুষটা কি প্রয়োজনের তুলনায় একটু বেশিই ভালো না? না, একটু নয়, অনেক বেশি ভালো। অর্ষাকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকতে দেখে আমিনা বেগম চোখের ইশারায় জিজ্ঞেস করেন,